নমস্কার, ফিনোলজি বাংলাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই এসছেন, জয়েন করেছেন আমার চ্যানেলে। আর এখানে জানেন আমি আপনাদেরকে এডুকেশনাল টাইপের ভিডিও দিয়ে থাকি, যেখানে আপনারা সেটা দেখে যাতে নিজেরা ট্রেড করতে পারেন বা নিজেরা ইনভেস্ট করতে পারেন। একটা জিনিস সবসময় আমি বারবার বলি, জোর দিন, নলেজের উপর জোর দিন। কেন বলি? কারণ একটা জিনিস সবসময় মাথায় ঢুকিয়ে নিন, কারণ বাজার উপরের দিকে ছুটুক বা বাজার নিচের দিকে ছুটুক, দুটো ক্ষেত্রেই কিন্তু আপনার নলেজ খুব দরকার। কারণ আপনার ভুলে আপনার টাকা ফেঁসে যেতে পারে। এমন হতে পারে যে আপনি অনেক উপরে উঠছে, সবাই বলছে খুব ভালো উঠছে, খুব ভালো উঠছে, আপনি কিনতে গেলেন, ফেঁসে গেলেন। আবার দেখা গেল নিচের দিকে হচ্ছে, আপনাকে বলে হলো যে ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো একটা জায়গা, এটা ইনভেস্ট করুন, আপনি করলেন, ফেঁসে গেলেন। কারণ আপনি নিজে বুদ্ধি খাটাতে চাইছেন না বা নিজে একটু সময় দিতে চাইছেন না। নলেজ এমন একটা জিনিস, কোনো একটা জিনিসকে যদি আপনি সত্যি ভালো করে স্টাডি করে যান, তাহলে দেখবেন আপনার কাছে পরীক্ষার হলে সব কোশ্চেন কমন। কিন্তু যদি আপনি স্টাডি করে না যান, আপনি বলবেন আপনি আনকমন, কোশ্চেন সব আনকমন এসছে। তার মানে কি হলো? সবটাই হলো আপনি কতটা প্রিপারেশান নিয়েছেন। দেখা গেল আপনার প্রিপারেশান একদম নেই, তাই আপনার কাছে কোশ্চেনগুলো অজানা লাগছে। আর যে প্রিপারেশান নিয়ে গেছে তার কাছে কোশ্চেনগুলো জানা লাগছে। এটাই হচ্ছে পার্থক্য। আপনি একটা কোনো স্টকে যখন ইনভেস্ট করতে যাচ্ছেন বা কোনো স্টকে যখন ঢুকতে যাচ্ছেন, আপনি সত্যি কথা বলতে সেগুলো সম্বন্ধে বিচার বিশ্লেষণ করছেন না। আপনি দেখছেন কোন চ্যানেলে আমাকে তুড়ি মেরে বলে দিচ্ছে যে এই স্টকটা এই ব্রেকআউট দিচ্ছে, ঢুকে যান, বেরিয়ে যাবেন, ফেঁসে গেলে সে আপনাকে বাঁচাতে আসবে না। তাই নিজের কাজ নিজে করুন। সময় লাগছে, লাগুক, কোনো অসুবিধা নেই। সময় চলে যাচ্ছে না, আপনি চলে যাচ্ছেন না, শেয়ার বাজার চলে যাচ্ছে না, সবই থেকে যাচ্ছে। সুতরাং কাজ করতে গেলে একটু সময় নিয়ে কাজ করুন। আমি চেষ্টা করি আপনাদেরকে ফান্ডামেন্টালি, টেকনিক্যালি আর সাইকোলজিক্যালি ভাবে আপনাদেরকে স্ট্রং করতে, যাতে মার্কেটে আপনারা ভালোভাবে কাজ করেন। আজকে বিএসসি স্টক নিয়ে অ্যানালিসিস করব, কারণ প্রচুর মানুষ লিখেছেন বিএসসি স্টকটা নিয়ে একটু বলুন, কেন পড়ছে, কী কারণে পড়ছে, কোথায় গিয়ে কি করতে পারে। পুরো টেকনিক্যাল জিনিসটা বলবো, কারণ বিএসসি শেয়ারে ফান্ডামেন্টাল নিয়ে বলার কিছু নেই। আর দ্বিতীয়ত তার সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ সম্পর্কে জানি, কারণ মুভিং অ্যাভারেজ আমি প্রত্যেকটা ভিডিওতে একটা করে লার্নিং পার্ট নিয়ে আসি, যেটা থেকে আপনারা কিছু শিখতে পারুন, জানতে পারুন। অনেকে বলেছেন যে আরএসআইয়ের যে ভিডিওটা বানিয়েছেন দুর্দান্ত হয়েছে ভিডিওটা। অনেকে বলেছেন যে আপনার যতগুলো আপনি এখনও পর্যন্ত ভিডিও বানিয়েছেন ফিনোলজি বাংলাতে, সবকটা খুব ভালো হয়েছে। তার সঙ্গে সঙ্গে মুভিং অ্যাভারেজটাও আজকে বলবো, আপনারা বুঝতে পারবেন। তার সঙ্গে আপনাদের কিছু কোয়েশ্চেন, সেটা নিয়েও আলোচনা করব। চলুন ভিডিও শুরু করব। তার আগে একটা কথা বলি, যারা ফিনোলজি বাংলাতে নতুন আসছেন তারা চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবেনই, বেল আইকনটা দিয়ে রাখবেন যাতে কোনো ভিডিও মিস না হয়। পুরনো যারা আছেন, এখনও পর্যন্ত যে কজন এসছেন এই চ্যানেলে, তারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। প্রচুর সাবস্ক্রাইবার আছে যাদেরকে বলবো ফিনোলজি বাংলাটা সাবস্ক্রাইব করে রাখুন। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করুন, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি অনেক ভালো ভালো ভিডিও, অনেক মার্কেট আপডেট আপনাদেরকে দিয়ে থাকি, যেটা খুব ইম্পর্টেন্ট আপনাদের কাছে। টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক পেতে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হাই লিখে পাঠিয়ে দিন, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। আরেকটা কথা, অনেকেই বলছেন যে জয়েন হতে পারছি না। একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনার কাছে নিজস্ব কোনো টেলিগ্রাম চ্যানেল না থাকে, তাহলে কিন্তু আপনি জয়েন করতে পারবেন না। তাই আপনাকে আগে একটা টেলিগ্রাম চ্যানেল বানাতে হবে। তারপর আপনি যদি কোনো লিঙ্কে ঢোকেন, অলওয়েজ জয়েন বাটনে ক্লিক করলে আপনি জয়েন হয়ে যাবেন। চলুন আগে মুভিং অ্যাভারেজটা আপনাদেরকে শেখাই। মুভিং অ্যাভারেজ মানে এত মাথা খারাপ করার দরকার নেই। আমি যেহেতু সিম্পল থেকে সিম্পলেস্ট মেথডে শেখাই। আর ধরুন আপনার কাছে একটা টিম আছে, 5 জনের টিম, 5 জন করে আপনারা ক্রিকেট খেলছেন। তার মধ্যে একজন বানিয়েছে 105 রান, তার মধ্যে একজন বানিয়েছে 100 রান, আরেকজন বানিয়েছে 85 রান, আরেকজন বানিয়েছে 75 রান, আরেকজন বানিয়েছে 65 রান। তো এই 5 জনের টোটাল যে রান, সেটা দাঁড়ালো 430 রান। 430 রান করেছে। এখন 5টা বলে আপনি মাথায় খেলিয়ে দিতে পারছেন, আচ্ছা এ এত করেছে, বি এত করেছে, সি এত করেছে। এটাই যখন 11তে হয়ে যাবে, তখন আমাকে একটু চিন্তা করে করে বলতে হবে। ক্লিয়ার? কিন্তু আমি যদি বলি আপনার টিমে অ্যাভারেজ কত রান হয়েছে, এক একজন করেছে অ্যাভারেজ,
তখন আপনি কি করবেন না, ওই 5 জন যে রানটা করেছে 105, 100, 85, 75, 65, ওই 430টাকে যে কজন মেম্বার আছে 5 জন দিয়ে ভাগ করে দিলে যে রেজাল্টটা বেরোয়, অর্থাৎ আপনার কাছে আসবে 86 অ্যাভারেজ রান আপনি করেছেন। যদি বলা হয় প্রত্যেকের অ্যাভারেজ রান কত, আপনি বলবেন 86, কারণ কেউ আছে যে 86-এর নিচে করেছে, কেউ আবার 86-এর ওপরে করেছে। তো আপনি যদি প্লাস করে ডিভাইডেড করেন, যেটা বেরোলো 86, এটাই হচ্ছে অ্যাভারেজ। 5 জনের অ্যাভারেজ রান হচ্ছে 86। মুভিং অ্যাভারেজটাও ঠিক এইভাবে কাজ করে। ধরুন আপনি মনে করেন আমি 20 ডেজ মুভিং অ্যাভারেজে কাজ করতে চাইছি। আমি বলে দিচ্ছি কোন টাইম ফ্রেমে কীভাবে কী হবে সব বলবো। আমি শুধু এখানে বলছি না মুভিং অ্যাভারেজ কী, কীভাবে ব্যবহার করবেন সেটাও বলে দিচ্ছি। এবার দেখা গেলো 20 মুভিং অ্যাভারেজ নিয়ে আপনি চলবেন। 20 মুভিং মানে ওই ক্রিকেট টিমে চলে যান 20টা মেম্বার, ক্লিয়ার হয়ে গেল। 20 জন যে আলাদা আলাদা রান করেছে তাকে 20 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাভারেজ, 20 জনের অ্যাভারেজ। এই 20 মুভিং অ্যাভারেজ লাস্ট যে 20 দিনের ক্যান্ডেল, সেই লাস্ট 20 দিনের ক্যান্ডেলটার অ্যাভারেজ বার করে দেয়। ক্লিয়ার হয়ে গেল? লাস্ট 20 দিনের অ্যাভারেজ বার করে দেয়। এখন দেখা গেল প্রথম কোন একটা স্টকের দাম ছিল, আমি ধরে নিলাম 1000 টাকা, ক্লিয়ার। 14 দিন আগে রেট ছিল 1000 টাকা, তারপরের দিন রেট হয়েছে 900 টাকা, তারপরের দিন 975 টাকা, তারপরে 820 টাকা, আবার বেড়েছে 950 টাকা। এ বসে তো আপনি ক্যালকুলেট করতে পারবেন না। তো আপনি যদি মনে করেন 20 মুভিং অ্যাভারেজটাকে আমি প্লট করে দিই, তাহলে 20 মুভিং অ্যাভারেজ তার চার্টের মধ্যে দেখিয়ে দেবে প্রাইস যেটা আছে অর্থাৎ ভ্যালু স্টকের, সেটা 20 মুভিং অ্যাভারেজ থেকে কতটা দূরে আছে বা কতটা কাছে আছে। কেন, কি করে দেখাবে? কারণ 20টা ক্যান্ডেলের যে অ্যাভারেজ মান অর্থাৎ অ্যাভারেজ ভ্যালু, সেই ভ্যালুটা থেকে কত দূরে ট্রেড করছে এখন স্টক। ক্লিয়ার হয়ে গেল? এইবারে আমার কাছে অনেক অপশান আছে। 5 ডেজ মুভিং অ্যাভারেজ আছে, 20 ডেজ মুভিং অ্যাভারেজ আছে, 10 ডেজ মুভিং অ্যাভারেজ আছে, 50 ডেজ মুভিং অ্যাভারেজ আছে, 100 আছে, 200 আছে, অনেক মুভিং অ্যাভারেজ। কিন্তু আমি তো সবকটা জিনিসকে একসাথে ব্যবহার করে উঠতে পারি না, পারি কি? কখনো পারি না। কারণ আমার একটা টাইম হরিজন আছে, আমি কখন কি বেরোবো সেটা চিন্তা করব, সেগুলোকে ডিপেন্ড করেই আমাকে মুভিং অ্যাভারেজে কাজ করতে হবে। আচ্ছা, প্রথমে বলে দিই মুভিং অ্যাভারেজটা প্লট করবেন কী করে। আপনি ট্রেডিং ভিউতে গেলেন, চার্ট খুললেন, ট্রেডিং ভিউ বলেন, আপনি আপনার ব্রোকার অ্যাপেও যেতে পারেন, সেখানে গিয়ে চার্ট খুললেন, ইন্ডিকেটার সেকশনে গেলেন, ওখানে লিখলে মুভিং অ্যাভারেজ, দুরকম মুভিং অ্যাভারেজ চলে আসবে। সিম্পল মুভিং অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ নিয়ে আমি এই মুহূর্তে এখানে কথা বলছি না, আমি জাস্ট মুভিং অ্যাভারেজ নিয়ে কথা বলছি, মানে এসএমএ নিয়ে, সিম্পল মুভিং অ্যাভারেজ। ওটাকে ক্লিক করবেন, প্লট হয়ে যাবে। এবার মুভিং অ্যাভারেজে যেটা প্লট করলেন তার সেটিং অপশানে গিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন যে মুভিং অ্যাভারেজটা আপনি চাইছেন। আমি এখানে প্রথমে বলি 5 মুভিং অ্যাভারেজ। 5 ডে মানে কি হলো? 1 সপ্তাহ। 5 ডে মানে 1 উইক। 20 ডেজ মানে কি হবে? 1 মান্থ। এবার কেউ আমাকে বলতে পারে 1 মান্থ মানে তো 30 দিন, 20 ডে কী করে হচ্ছে? 30 দিনে প্রত্যেক সপ্তাহে যদি 2 দিন করে ছুটি থাকে, তাহলে মাসে কটা ছুটি হলো? 8টা। 30 থেকে বাদ দিয়ে দিন 8, তাহলে হলো কত? 22 মুভিং অ্যাভারেজ হওয়া উচিত। কিন্তু না কোনোভাবে দেখা যায় একটা 5টা শনিবার পড়ে যেতে পারে, 5টা রবিবার পড়ে যেতে পারে, কিংবা সারা মাসে কোনো একটা ন্যাশনাল হলিডে চলে আসতে পারে, যার জন্য ডিজাইন করা হয়েছে 20 মুভিং অ্যাভারেজটাকে। ক্লিয়ার হয়ে গেল? তারপরে আসছে 50, যেটাকে 3 মাস ধরা হচ্ছে। তারপরে আসছে 200, যেটাকে 1 ইয়ার ধরা হচ্ছে। তারপরে 100 আছে, 6 মান্থ ধরা হবে, ঠিক আছে, এরকম আছে। এখন কোনটাকে কিভাবে প্রয়োগ করব? যদি আমি ভেরি শর্ট টার্মে কাজ করতে চাই, তাহলে 5 ডেজ মুভিং অ্যাভারেজ। তার মানে আমি আজকে ঢুকলাম, 2-3 দিনের মধ্যে আমি প্রফিট নিয়ে বেরোবো। ক্লিয়ার হয়ে গেল? প্রফিট নিয়ে বেরোবোই কি না সেটা মুভিং অ্যাভারেজ ঠিক করে দেবে না, ওটা তো আপনি ঠিক করবেন। মুভিং অ্যাভারেজ 5 ডেজের মধ্যে মানে ভেরি শর্ট টার্মে কাজ করবে। তারপরে যাচ্ছি 20 মুভিং অ্যাভারেজ। 20 মুভিং অ্যাভারেজ কী করবে না, ভেরি শর্ট টার্ম টু শর্ট টার্ম মধ্যে কাজ করবে। ভেরি শর্ট টার্ম মানে 2-3 দিন থেকে 15-16 দিনের মধ্যে কাজ করবে, মানে ভেরি শর্ট টার্ম টু শর্ট টার্ম এর মধ্যে কাজ করবে। এরপরে আমি আসবো 20 মুভিং অ্যাভারেজ থেকে যখন আমি উপরে চলে গেলাম 50 মুভিং অ্যাভারেজ। তো 50 মুভিং অ্যাভারেজ কীভাবে কাজ করবে না,
শর্ট টার্ম টু মিডিয়াম টার্মের মধ্যে কাজ করবে। ফার্স্ট কি করলাম, ভেরি শর্ট টার্ম টু শর্ট টার্ম, তারপরে শর্ট টার্ম টু মিডিয়াম টার্ম, 50-100 হচ্ছে মিডিয়াম টার্ম টু লং টার্ম, আর 100-200 হচ্ছে লং টার্ম থেকে আরও লং টার্ম, টু মাচ লং টার্ম। ক্লিয়ার হয়ে গেল? এইবারে আমি বুঝতে পেরে গেলাম আমাকে কি কাজ করতে হবে, মানে আমাকে সময় অনুযায়ী আমার মুভিং অ্যাভারেজ প্লট করতে হবে। আমি যদি মনে করি না আমি 3-4 দিনে প্রফিট নেবো, তাহলে আমাকে স্টকগুলোতে মুভিং অ্যাভারেজ ফেলে ফেলে দেখতে হবে কোনটা 5 ডে মুভিং অ্যাভারেজকে ক্রস করছে। ক্লিয়ার? বেসিক্যালি দেখা গেছে যে 5 ডে মুভিং অ্যাভারেজের যদি আপনি কাজ করেন তাহলে প্রাইস খুব একটা 5 ডে মুভিং অ্যাভারেজ থেকে দূরে যায় না, গায়ে 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 যায়। কারণ 5 ডে ভেরি ভেরি শর্ট টার্মে কাজ করছেন, তো অনেকটা দূরে যেতে পারবেন। যদি এবার একটা স্টকের মধ্যে যদি এর ক্ল্যারিটি চান মুভিং অ্যাভারেজে, একটা স্টকের মধ্যে সব কটাকে প্লট করে দিন। 5কে প্লট করুন, 20কে প্লট করুন, 50কে প্লট করুন, 100-এ প্লট করুন, আর প্লট করবেন 200-এর নিচে প্লট করবেন। এইবারে প্লট করার পর আপনি একটা চিত্র খুঁজে পেয়ে যাচ্ছেন। সব কটাকে এক জায়গায় প্লট করে দিয়েছেন, তো চিত্র খুঁজে পাচ্ছেন। ট্রেডিং ভিউতে গেলে সব কটাকে একসাথে প্লট করতে পারবেন না, ওখানে একটা চার্জেস লাগে, কিন্তু আপনি আপনার ব্রোকার অ্যাপে সব কটাকে অ্যাপ্লাই করতে পারবেন। যখনই আপনি অ্যাপ্লাই করে দিলেন, আপনি দেখবেন কোনো কোনো স্টক আছে যারা 200-এর নিচে আছে, 50-এর নিচে আছে, 100-এর নিচে আছে, 20-এর নিচে আছে, 5-এর উপরে আছে। তার মানে কি বোঝালো? লং টার্মের জন্য স্টকটা বিয়ারিশ, কিন্তু শর্ট টার্মে ভেরি ভেরি শর্ট টার্মে স্টকটা বুলিশ। বোঝাতে পারলাম ভালো মতো? যে আপনি সব কটাকে প্লট করে দিয়েছেন, সমস্তটার ভ্যালু আছে প্রত্যেকটা মুভিং অ্যাভারেজের তলায়, একমাত্র 5-এর উপরে আছে, তো ভেরি ভেরি শর্ট টার্মের জন্য এটা বুলিশ। কিন্তু মিডিয়াম টার্ম বা শর্ট টার্মের জন্য বা লং টার্মের জন্য কিন্তু এটা বুলিশ নয়, বিয়ারিশ অবস্থানেই আছে। তার মানে আমি যদি মনে করি যে আমি খুব বেশি দিনের জন্য এখান থেকে প্রফিট খাবো, ক্লিয়ার? তাহলে কিন্তু আমি এই যে সবকটা মুভিং অ্যাভারেজের তলায় ভ্যালু শুধু 5 EM এর ওপরে, তাহলে কিন্তু আমি এখানে কাজ করতে পারি না, তাহলে আমি ফেসে যাও। কারণ আমি তো ভেরি ভেরি শর্ট টার্মে ঢুকেছি, কিন্তু স্টক তো লং টার্মে নেগেটিভ। আবার আমি যদি মনে করি না, এমন স্টক খুঁজে পেলাম যার 200 মুভিং অ্যাভারেজের নিচে, 50 মুভিং অ্যাভারেজের নিচে, আবার 5 আর 20 মুভিং অ্যাভারেজের ওপরে, তার মানে আমি কী বলবো, ভেরি শর্ট টার্ম তো শর্ট টার্মের জন্য স্টকটা বুলিশ। অর্থাৎ আমাকে কিন্তু বেরোতে হবে অল্প কদিনের মধ্যেই। আমি যদি মনে করি যে না এটাকে আমি দীর্ঘ সময় ধরে রেখে দেবো, লং টার্মে ওটা কিন্তু এখনও নেগেটিভই আছে, সুতরাং আমার ক্যাপিটাল বহুদিনের জন্য ফেসে যেতে পারে। ক্লিয়ার হয়ে গেল? এইবারে আসি ক্রস ওভার দিয়ে আমি ভিডিও বানাবো, আপনাদের অনেক কিছু দেবো। টেলিগ্রাম চ্যানেলকে ফলো করবেন, টেলিগ্রাম চ্যানেলে অনেক টেকনিক্যাল ভিডিও আসতে চলেছে। তাই যারা এখনও পর্যন্ত টেকনিক্যাল চ্যানেলে যাচ্ছেন না, তাদেরকে বারবার বলছি সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক আপনারা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠান, আমি লিঙ্ক সেন্ড করে দেবো, সঙ্গে সঙ্গে জয়েন হয়ে যান। তাহলে ভিডিওগুলো আপনারা আস্তে আস্তে আসতে থাকবে, দেখতে থাকবেন, মার্কেট সম্বন্ধে আপডেট হতে থাকবেন। ক্লিয়ার? এইবার দেখুন 25 মুভিং অ্যাভারেজ 20 মুভিং অ্যাভারেজকে ক্রস করছে। তার মানে কি হলো, স্টকটা এতদিন, ভালো করে টেকনিক্যালি টার্মসগুলো বুঝুন, স্টকটা এতদিন ভেরি ভেরি শর্ট টার্মের জন্য পজিটিভ ছিল, এখন শর্ট টার্মেও পজিটিভ হয়ে গেল। আবার যদি 20 মুভিং অ্যাভারেজ 50 মুভিং অ্যাভারেজকে ক্রস করে, তাহলে বোঝা যাবে শর্ট টার্মে পজিটিভ ছিল, এখন স্টকটা মিডিয়াম টার্মে পজিটিভ হতে চলে যাচ্ছে। তাহলে আমরা বেশ কিছুদিন ধরে সেখান থেকে কিছু পেতে পারি। হয়ে গেল। থার্ড হচ্ছে যদি 50 মুভিং অ্যাভারেজ 200কে ক্রস করা যায়, তাহলে আমি যাবো লং টার্মের জন্য এটা বুলিশ, অর্থাৎ আমি বেশ কিছুদিন ধরে এই স্টকের মধ্যে থাকতে পারি। তাহলে আমি কি বুঝলাম, মুভিং অ্যাভারেজ কি, আর মুভিং অ্যাভারেজ আপনি কিভাবে প্রয়োগ করবেন। অর্থাৎ আপনার যে ভ্যালুটা দেখাচ্ছে সেই ভ্যালুটা 20 মুভিং অ্যাভারেজের যদি ওপরে থাকে, তাহলে লাস্ট যে ক্যান্ডেল 20খানা আছে তার যে অ্যাভারেজ, তার উপরে ট্রেড করছে আপনার স্টকটা। অর্থাৎ স্টকটা এই মুহূর্তে কিন্তু শর্ট টার্মে বুলিশ আছে। তাহলে আশা করি মুভিং অ্যাভারেজ সম্বন্ধে যা যা ডাউট থাকার আমি ক্লিয়ার করে দিলাম। পরবর্তীকালে তো ভিডিও যখন আমি টেকনিক্যালি
বোর্ডে দেখাবো, আপনারা অনেক কিছু জানতে পারবেন। কিন্তু আপাতত প্র্যাকটিক্যাল জানার আগে যে থিওরিটা জানা দরকার ছিল, যে প্রথমত মুভিং অ্যাভারেজ মানে হচ্ছে যে মুভিং অ্যাভারেজ নিচ্ছি ততগুলো ক্যান্ডেলের গড়, 1 নম্বর। 2 নম্বর, কোনটা কোন কারণে 5 মুভিং অ্যাভারেজ 1 উইক, 20 হচ্ছে 1 মান্থ, 50 হচ্ছে 3 মান্থ, 200 হচ্ছে 1 ইয়ার, 100 হচ্ছে 6 মান্থ। এগুলো আমাকে বোঝাচ্ছে কোন কোন টাইম ফ্রেমে কাজ করা যায়। আমি কাজ করতে চাইছি ভেরি ভেরি শর্ট টার্মে, 2-3 দিনে। আমি নিশ্চয়ই 200 মুভিং অ্যাভারেজের উপরে গেলে কাজ করব না, বা 50 মুভিং অ্যাভারেজের উপরে গেলে কাজ করব না, তাই তো? তো সেরকম দেখে আমাকে এবার প্লট করে করে দেখে নিতে হবে কোথায় কি প্রবলেম আছে, কোথায় নেই, কোথায় আমাকে দেখাচ্ছে যে আমি এখানে ঢুকতে পারি বা ঢুকতে পারি না স্যাম্পল। তাহলে মুভিং অ্যাভারেজ নিয়ে আমি যা বললাম আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এইবার আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিএসসি শেয়ারের একটা টেকনিক্যাল অ্যানালিসিস করব। বিএসসি শেয়ার হাই কত করেছিল, মানে বোনাস স্প্লিট এ দুটো হবার পরে হাই করেছিল 3021 টাকা। ক্লিয়ার? 3021 টাকা যখন হাই করে তখন চার্টে যদি গিয়ে দেখেন, একটা ট্রেন্ড লাইন যদি দেখেন, তাহলে ট্রেন্ড আপ ট্রেন্ডে ছিল এবং তার পালসও ছিল পজিটিভ। ঠিক আছে? জেন স্ট্রিটের ঘটনাটা সামনে আসতেই প্রবলেমটা বিএসসির উপরে পড়লো এবং বিএসসি কী করলো, টার্ন নিল কোথায়, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডের দিকে। এখন আমাকে কেউ বলতেই পারেন আপ ট্রেন্ডে ছিল, কারেকশান এসছে, ডাউন ট্রেন্ড কী করে হয়ে গেল? আপ ট্রেন্ডের যেটা সর্বোচ্চ সাপোর্ট ছিল 2508 টাকা, ভালো করে বুঝুন টেকনিক্যাল টার্মসগুলো। আপ ট্রেন্ডে যেটা আপ ট্রেন্ডে উঠে গেছিল পিক 3021 টাকা, সেখান থেকে তার পরের যে সাপোর্ট ছিল 2508, সেটাকে যদি সাস্টেন করতো তাহলে আমি বলতাম যে, সেটাকে যদি সম্মান দিত, ধরে রাখতো, তাহলে আমি বলতাম স্টক কারেকশানে আছে, স্টক আপ ট্রেন্ড বজায় রাখবে। কিন্তু স্টক তো সেটাকে ভেঙে দিল। ক্লিয়ার? শুধু কি জেন স্ট্রিটের ঘটনায়? আমি বলবো আরও কিছু টেকনিক্যাল জিনিস আপনাদের সামনে তুলে ধরবো, তা নয়। এফএনওতে যদি দেখা যায় যে FY 24-এ 2024-এ ফিনান্সিয়াল ইয়ারে, তখন এফএনওতে যে পার্সেন্টটা লস ছিল সেটা বেড়ে হয়েছে 2025-এ 41% লস। ক্লিয়ার? ইন্ডিভিজুয়ালি ট্রেডারদের কথা যদি ভাবি তাহলে 1 লাখ লস ছিল, তার আগেরটা ছিল 86,000। অর্থাৎ FY 24-এ ইন্ডিভিজুয়াল ট্রেডার যদি 86,000 টাকা লস করে থাকে, তাহলে 25-এ করেছে 1 লাখ টাকা লস হয়ে গেল। তার মানে এফএনও ট্রেডার কোথাও ডিসকারেজ হচ্ছে। এফএনও ট্রেডার যদি ডিসকারেজ হয়, তার ইম্প্যাক্ট কোথায় পড়বে? ভলিউমে। ভলিউমে যখনই পড়বে তখন স্টকে কারেকশান আসবে, সিম্পল। ক্লিয়ার হয়ে গেল? এইবারে তাতেও পড়বার কথা ছিল না, কিন্তু সেবি যেখানে ঘোষণা করলো যে প্রত্যেকটা এফএনওতে আমরা এবার এনকোয়ারি স্টার্ট করব, তার মধ্যে সেন্সেক্স পড়ছে, সেন্সেক্স কার? বম্বে স্টক এক্সচেঞ্জ, বিএসসি। তার জন্য ফল এলো বিএসসি শেয়ারে। ক্লিয়ার হয়ে গেল? এইবারে যদি টেকনিক্যাল দেখি, তাহলে এই সর্বোচ্চ সাপোর্ট যেটা ছিল 2508, সেটাকে ভেঙে ফেলেছে। তার পরের সাপোর্টটা আমার কাছে এবার দেখতে হবে। 2371 টাকায় ট্রেড করছে এখন, আর 2371 টাকাই একটা বড় সাপোর্ট বিএসসির ক্ষেত্রে এখন। ক্লিয়ার? যদি 2371 টাকাটাকে ভেঙে দেয়, স্টক আরও নিচের দিকে যাবে 2299 পর্যন্ত। এটা হচ্ছে সাপোর্ট নাম্বার 3। যদি 2299টাকে ভেঙে যায়, তাহলে নেক্সট হবে 2077। তেমন অনেকটা ডাউন। কোথায় 3021 উঠে গেছিলো, কোথায় এখন ট্রেড করছে 2371, কোথায় চলে যাবে 2077। এরপরে আমি যদি দেখি 520 ইএমএটাকে যদি ক্যালকুলেট করে দেখি, তাহলে দেখব বুলিশ ছিল, বিয়ারিশ হয়ে গেছে। তাহলে সিম্পল ট্রেন্ড চেঞ্জ করেছে, ট্রেন্ড চেঞ্জ করে ফেললো। আর 50-200 যেটা আছে সেটাতে ফ্ল্যাট হয়ে আছে। তার মানে এখন আপাতত তো লং টার্মের জন্য বিয়ারিশ বলবো না, শর্ট টার্মের জন্য বিয়ারিশ। কিরকম শর্ট টার্মের জন্য বিয়ারিশ? না, 520 শর্ট টাইম, ভেরি শর্ট টাইম টু শর্ট টাইম মধ্যে বিয়ারিশ মুভ করছে। এরপরে আরও যদি দেখি RSI 33 প্রায় ওভারসোল্ড জোনের কাছাকাছি। এখন অপরচুনিটি থাকতে পারে, কেউ যদি মনে করেন না অপরচুনিটি নেবো, তো নিতে পারেন, সেটা তো আপনার নিজস্ব ব্যাপার। এই চ্যানেল থেকে আমি ভিডিওর মাধ্যমে বলছি না নেবেন কি নেবেন না, কিন্তু এটা হচ্ছে অপরচুনিটি আসছে, তৈরি হচ্ছে। এরপরে 100 ইএমএ, যেটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে, সে 100 ইএমএতে একটা সাপোর্ট নেবে কি না। যদি 100 ইএমএতে সাপোর্ট নেয়, তাহলে আমি এইটুকু বলতে পারি স্টকটা লং টার্মের জন্য গাড্ডায় চলে গেল না।
ক্লিয়ার? 100 ইএমইতে আছে 2292 টাকা, এখন ট্রেড করছে 2371 টাকা। তার আগে 2299 এর একটা সাপোর্ট আছে, সেই সাপোর্টটাকে যদি ভেঙে দেয় 100 মুভিং অ্যাভারেজের, সিম্পল নয়, ইএমএ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে একটা কিন্তু বড় সাপোর্ট আছে, তাহলে আমি ভাববো এইবার স্টকটা ওইখান থেকে উঠতে শুরু করতে পারে। কিন্তু যদি 100-এর নিচে চলে যায় তাহলে কিন্তু স্টক বিয়ারিশ মুডে, ট্রেন্ডে চলে যাবে। বিয়ারিশ মুড আর ট্রেন্ড আলাদা, ট্রেন্ডে চলে যাবে। এই হলো বিএসসির টোটাল টেকনিক্যাল অ্যানালিসিস। এরপরে আমরা বলবো ডিমার্টের Q1 রেজাল্ট। আপনারা জানেন প্রত্যেকটা কোম্পানি এবার Q1 রেজাল্ট বার করবে। Q4 রেজাল্ট আমাদের মার্চ 2025-এ শেষ হয়ে গেল। এইবার আমাদের নতুন করে আবার ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার আসবে। তো ফার্স্ট কোয়ার্টারের রেজাল্ট আমি ডিমার্ট দিয়ে স্টার্ট করলাম। ডিমার্ট ফার্স্ট আমরা দেখব রেভিনিউ। একটা জিনিস মনে রাখবেন, যখনই কোনো স্টক আপনাকে কোয়ার্টার রেজাল্ট সাবমিট করছে বা বের করছে, শুধু রেভিনিউ দেখলে তো হবে না, আমাকে দেখতে হবে রেভিনিউয়ের সাথে প্রফিট কী আছে। রেভিনিউ কী ছিল না, আগের কোয়ার্টারে ছিল মার্চ 2024-এ, ওই মার্চ 2025-এ 14,871 কোটি টাকা রেভিনিউ ছিল। সেই রেভিনিউটা থেকে জাম্প করে জুন 2025-এ হয়েছে 16,379 কোটি টাকা। তার মানে রেভিনিউ বাড়িয়েছে তারা। রেভিনিউ বাড়ালে হবে না, আমাকে প্রফিট বাড়িয়েছে কিনা দেখতে হবে, কারণ রেভিনিউ আর প্রফিটের মাঝখানে আরও দুটো জিনিস থাকে, একটা এক্সপেন্স, একটা প্রফিট বিফোর ট্যাক্স। তো সেগুলো না দেখে তো আমি প্রফিট নির্বাচন করতে পারবো না। তাহলে আমাকে এবার দেখতে হবে এক্সপেন্স কী আছে। দেখা যাচ্ছে 15,321 কোটি টাকার এক্সপেন্স আছে, হিউজ এক্সপেন্স। আমি বলছি না এক্সপেন্স করেছে প্রফিটে নেই, বলছি না, এক্সপেন্সটা হিউজ। কারণ আগের বারে ছিল 14,176 কোটি টাকা, অর্থাৎ কোথাও দেখা যাচ্ছে সেই এমপ্লয়ির খাতে হোক, অতিরিক্ত পরিমাণে কোনো কিছুতে এক্সপেন্স বাড়িয়ে তোলা হয়েছে। এক্সপেন্সটা কমাতে পারলে কার লাভ? ডিমার্টেরই তো লাভ, প্রফিটে হবে বেশি। কিন্তু প্রফিট যেটা আছে সে কিন্তু ধরে রেখেছে। লাস্ট কোয়ার্টারে ছিল 550, এই কোয়ার্টারে এসছে 772 কোটি টাকা। তো আমি কোম্পানিকে কোনো দিক থেকেই খারাপ বলার জায়গা আমার নেই, কিন্তু কোম্পানির এক্সপেন্সটা যদি কোম্পানি একটু কমাতে পারে তাহলে আমার মনে হয় ডিমার্ট আরও ভালো রেজাল্ট আগামী দিনে করতে পারবে। এবার আপনাদের দেওয়া 3টে প্রশ্ন নিয়ে আলোচনা করব। নিফটি 100 স্টকগুলিতে 1 লাখ টাকা সুইং ট্রেডিং করে মাসে 3 থেকে 4 হাজার টাকা আয় করা সম্ভব? তাও তো যিনি এটা পাঠিয়েছেন, আমি তাকে একটাই কথা বলবো, যে ভ্যালুটা আপনি দিয়েছেন 3 থেকে 4 হাজার টাকা, কিছুটা হলেও ফেয়ার। আমাকে তো এখানে অনেকে দেয় 1 লাখ টাকায় 16,000 টাকা ইনকাম করতে পারবো কিনা, মানে 16% ইন আ মান্থ। সেই অ্যামাউন্টটা 12 মাসে কোথায় যায় ভাবুন। রেট অফ ইন্টারেস্ট চিন্তা না করেই অনেকে বলে দেয়। তো আপনি বলছেন 3 থেকে 4 হাজার টাকা, মানে 3 থেকে 4%, 3 থেকে 4% আপনি বলেছেন মান্থলি, মানে বছরে 48%। যখনই যে জিনিসটা মাসে চাইবেন সেটাকে বছরে ক্যালকুলেট করবেন। ক্লিয়ার? আপনি যদি মনে করেন যে না আমি দেখুন টাইম এমন একটা জিনিস, আপনি ধরেন মান্থলি হতে পারে, মান্থলি আপনি যখন ইনভেস্ট করলেন তারপর থেকে নিফটি 100 নিচের দিকে চলে গেল, হতে পারে। আবার নিফটি যখন উপরের দিকে উঠবে আপনাকে প্রফিট দেবে। ক্লিয়ার? প্রত্যেকটা জিনিসই ডিপেন্ড করে আপনি কোথায় ঢুকছেন, কোথায় বেরোচ্ছেন, সিম্পল। সেখানেই আপনি কত টাকা ম্যাক্সিমাম আর্ন করতে পারবেন এটা বোঝা যাবে। কিন্তু এই যে নিফটি 100 স্টকস, এরা ওয়েটেজ বেশি, অনেক বেশি, এদের ক্যাপিটালাইজেশন অনেক হাই থাকে, এদের রেভিনিউ প্রফিট এটাও মোটামুটি বেশ ভালো হয়। কিন্তু এটুকু আপনি বলতে পারেন নিফটি 100-এ যদি আপনি কাজ করেন, আপনার রিস্কটা কতটা রিটার্ন জেনারেট করতে পারবেন তার থেকে বড় কথা রিস্কটা কিছুটা হলেও কভার হয়। কারণ আপনি কোনো পার্টিকুলার স্টকে ইনভেস্ট করেননি। আপনি কোথায় ইনভেস্ট করেছেন না, আপনি করেছেন নিফটি 100-এ, 100টা স্টকের মধ্যে, বা নিফটি 50-র মধ্যে, 50টা স্টকের মধ্যে। সুতরাং 50টা স্টক উপরে জায়গা করে নিয়েছে, ভালো কথা না? সুতরাং কোনো দিন যদি পড়ে যায় তো পড়ে যাক, আপনার তো কোনো চিন্তা নেই। আপনার তো কোনো স্টক যদি আন্ডার পারফরমেন্স দেয় তাহলে নিফটি 50 বলবে যাও বাবা তুমি বেরিয়ে যাও, আমি পরের জনকে নিয়ে আসি। সুতরাং আপনার তো সেখানে হেডেক নেই যে আমি স্টক চুজ করব বা আমি ওই স্টকে 2 বছরের জন্য ফেসে গেলাম। তবে হ্যাঁ, নিফটি 100 বা নিফটি 50-র সঙ্গেও করা যায়, করছে মানুষ, প্রফিট আর্ন করছে। যদি আর্ন না করতেও পারে তাহলে কিন্তু ঝুঁকি কিন্তু অনেক কমে যাবে। তো শেয়ার বাজারে প্রথম যে ধাপটা আপনাকে মনে রাখতে হবে যে ঝুঁকিটাকে
মিনিমাইজ করা। ক্লিয়ার হয়ে গেল? কিন্তু 1 লাখ টাকায় আপনার চাহিদাটা যেটা একদম রিজনেবল, তার থেকে যদি আরেকটু কম করা যায় তাহলে আমার মনে হয় পাওয়া সম্ভব। নেক্সট প্রশ্ন, শেয়ার বাজারে ভয় পাই রিস্ক নিতে, নিফটি বিজে ইনভেস্ট করে কি প্রফিট করা সম্ভব? সেম জিনিস আমি বলে দিলাম, একই প্রশ্নের উত্তর। নিফটি 50 মানেটা কি? টপ 50 স্টকস। টপ 50 আপনি মাথায় রাখবেন না যে টপ 50-তে কে কে আছে। আজকে যারা নিফটি টপ 50-তে আছে কালকে নাও থাকতে পারে। তো আপনি যেহেতু টপ 50-র মধ্যে বসে আছেন, নিফটি বিজ একটা বেঞ্চমার্ক, টপ 50 বেঞ্চমার্ক বসে আছেন, আপনি কোনো স্টককে ফলোই করবেন না, আপনি তো নিফটি বিজকে ফলো করছেন। যদি কোনো স্টক খারাপ বেরিয়ে যায়, ধরুন কোনো বাজে কোনো স্ক্যাম বা কিছু তার নামে আসে, কোনো ভুল করে থাকে, তাহলে সেখান থেকে কিন্তু সে কী হবে? বেরিয়ে যাবে। যেই সে বেরিয়ে গেল, আপনার কোনো চিন্তা নেই, নিফটি বিজ তো নিফটি বিজ নিজেকে ফলো করছে, আর একটা স্টককে ঢুকিয়ে নিল। তার মানে সেখান থেকে কিন্তু হ্যাঁ ইনভেস্ট করে প্রফিট করা সম্ভব, কিন্তু প্রত্যেকটা জিনিস মনে রাখবেন, ধৈর্য, তার সঙ্গে কিছু সুঅভ্যাস, সহনশীলতা বা মার্কেট রিসার্চ আপনাকে কিন্তু আরও বেশি ওপরের দিকে নিয়ে যাবে। শেষ প্রশ্ন, কম টাকা লাগিয়ে অপশন ট্রেডিং মোটামুটি কিভাবে প্রফিট করা যেতে পারে একটু গাইড করবেন। অপশন ট্রেডিং বা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট দুটোরই দুটো পার্ট হয়, একটা প্রফিট, একটা হচ্ছে লস। অপশন ট্রেডিংয়ে কাজ করতে নেমেছেন, আপনি যদি বলেন রোজ প্রফিট করব, অপশন ট্রেডিং আপনার জন্য নয়। প্রফিটও করব, লসও করব। কিন্তু অপশন ট্রেডিং তাদের খুব জমে যায় যারা বেসিক্যালি লসটাকে ডিফাইন করতে পারে। ঠিক আছে? কীরকম ডিফাইন? যে আমি যে রেটে কিনেছি তার পেছনে আমি একটা স্টপ লসকে সবসময় বয়ে নিয়ে বেড়াবো। তাহলে কি হবে? আমি আমার টাকা, আমার পরিবারের টাকা ইনভেস্ট করছি, বাইরের লোকের টাকা নয় যে আমি অগোছালোভাবে যা খুশি করে দিতে পারবো, সেটাও সম্ভব না, কেউ ছাড়বে না আপনাকে। তো আপনি যদি মনে করেন আমি অপশানে কাজ করব, তাহলে আপনি যেটা বাই করছেন, বাই অর্ডার তার সঙ্গে স্টপ লস, দুটো অর্ডার একসাথে পাঞ্চ করুন। কোনোভাবেই কিন্তু ঘুম নষ্ট করবেন না, মানসিক শান্তি নষ্ট করবেন না। এই দুটো দেওয়া থাকলে কী হবে? কোনো কারণে যদি নিচে চলে যায়, আপনার 200-300 টাকার মধ্যে রফা দফা হয়ে গেল। এবার কী হবে? আপনি ভাবলেন 200-300 টাকা ঠিক আছে, কোনো ব্যাপার না, 5,000 টাকার মধ্যে 200-300 টাকা গেছে, তো যাই, পরের ট্রেডটা নেবো, আবার 200-300 টাকা গেল, ঠিক আছে, কোনো ব্যাপার না। পরের ট্রেডটা নিলাম, বুম হয়ে গেল, 700-800 টাকা দিয়ে গেল। তো ওভার প্রফিট অ্যান্ড লসে আমি দেখবেন 100-200 টাকা প্রফিটেই রইলাম। সুতরাং লসটাকে ডিফাইন করুন। প্রফিট আমার ছোট হোক, ক্ষতি নেই। প্রফিট যদি আনলিমিটেড হয়, কোনো ক্ষতি নেই। লস আনলিমিটেড হলে আমার ক্ষতি, তাই লসকে আমাকে ওখানে স্টপ করে দিতে হবে, যার জন্য এটাকে বলা হয় স্টপ লস। ক্লিয়ার? আশা করি আপনাদের 3টে প্রশ্নের উত্তর দিতে পেরেছি। বিএসসি শেয়ারের টেকনিক্যাল অ্যানালিসিস করেছি, ডিমার্টের আপনাদের Q1 রেজাল্ট বলে দিলাম, তার সঙ্গে সঙ্গে যেটা শিক্ষণীয় একটা বিষয় যে মুভিং অ্যাভারেজ কী এবং এটাকে কিভাবে ব্যবহার করবেন, পুরো ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরলাম। আবার বলছি, যারা নতুন আসছেন ফিনোলজি বাংলায়, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা দিয়ে দিন, যাতে ভিডিওগুলো মিস না হয়। পুরনোরা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আমার হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠান যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন কোনো লার্নিং টপিক নিয়ে আপনাদের সামনে আগামীকাল। ভালো থাকবেন। নমস্কার।